এসেছেন যে গ্রামের পুরাতন খাদ্য রীতি। তো এবার এই খাবারের বিষয়টাতেই আমাদের যে মূল জায়গাটা ছিল যে খাবারের রাইট ফুড রং ফুড, হ্যাঁ, আমি সহজে ডিটেক্ট করবো কিভাবে। হ্যাঁ, যদি সত্যি একটা ইনভেস্টিগেটিং মাইন্ড নিয়ে ব্যাপারটাকে দেখতে হয়, আমি যদি প্রশ্ন করতে পারি। দুর্ভাগ্যজনক ভাবে আমরা সাধারণত প্রশ্ন করি না। আমরা যতই স্কুল কলেজেও বলি না কেন যে এই প্রশ্ন কর রে, প্রশ্ন কর রে, প্রশ্ন কর রে, দেখা যায় যে সবাই চুপচাপ, কেউ প্রশ্ন করে না, একদম পুরো ক্লাস সাইলেন্স। তো এখানেও একই রকমই আমাদের চোখের সামনে যা কিছু খাবার আমরা দেখি আর কি। আমরা তো ওই একটা প্রবাদ আছে, যা পাই তাই খাই। তো যা কিছু পাচ্ছি তাই খাচ্ছি। তো খাবারও যে একটা প্রশ্ন করার বিষয়, সেটা তো আমরা মানতেই পারি না, মানতে চাই না। অথচ খাবার সত্যি একটা প্রশ্ন করার বিষয়, যে আমি যে খাবারটা আহ বানাবার জন্য যা কিছু জিনিস বাড়িতে এনেছি, বা যে বানানো খাবার আমি বাড়িতে কিনে এনেছি, আমি কি একজন সতর্ক মানুষ হিসেবে আমার চোখ কান খোলা রেখে আমি কি খাবারটাকে প্রশ্ন করছি? আমি কি জানতে চাইছি এটা কি রাইট ফুড অর রং? হ্যাঁ, তো এই ব্যাপারটার উপর আপনি যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, এবং আমার এখানে একটা মানে হয়তো যেটা প্রাসঙ্গিক হবে, খুব অনেক আগে একটা রিডার্স ডাইজেস্টে খুব ছোট্ট একটা বই পড়েছিলাম যে ফুড দ্যাট হার্মস, ফুড দ্যাট। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয় যে একই খাবার, সেটা মানে ক্ষেত্র বিশেষে ভালো, ক্ষেত্র বিশেষে খারাপ। আবার হ্যাঁ, খাবার সেটা এই খাবারটা যখন অন্য একটা খাবারের সঙ্গে যখন মিশিয়ে খাচ্ছি, তখন এটা বেশি ভালো হলো। বা এই খাবারের সঙ্গে যদি ওই খাবারটা মিশে যায়, বা ওই খাবার একসঙ্গে খাই, এই দুটো খাবার মিলে খারাপ। এই খাবার নিয়ে অনেকটা জটিলতা আছে। এই জায়গাটা যদি আপনি একটু আলোচনা করেন। হ্যাঁ, এইটা যাওয়ার আগে আমি একটু বলি, মানে ওই আমাদের যে কিচেনের যে ব্যাপারটা আপনাদের ছিল, এই রাইট খাবার এবং রং কোনটা এবং মিশে যাওয়ার ব্যাপারটা একটু দেখুন। মানে আমাদের আহ, মানে জীবনের জন্য যা যা দরকার আমাদের বেঁচে থাকার জন্য, মানে আমাদের শরীরের জন্য, এটা কিন্তু ধরুন আপনি একটা ভালো কথাই বললেন যে যেমন এই খাবারের সঙ্গে আরেকটা খাবার মিশিয়ে খেলে হয়, আবার সব খাবার সব মানুষের জন্য সুইটেবল না। আমরা হচ্ছে একটা জেনেটিক্যালি ডাইভার্স একটা মানে ম্যানকাইন্ড অ্যাকচুয়ালি জেনেটিক্যালি ডাইভার্স সিস্টেম। তো সেখানে আপনি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে এক্সকিমো যারা আছে, তারা শুধু খায় কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এবং তারা কিন্তু ওই খেয়েই সারা দিনের পর দিন বেঁচে আছে। আপনি যদি আপনার তেল এবং মাংস দিনের পর দিন যদি খেতে বলা হয়, তাহলে আপনি কিন্তু বেশি দিন টিকতে পারবেন না। মানে দুদিন খাওয়ার পরে ভাববেন যে আপনারা একটা কিছু আমার দরকার। অত সেই জন্য কার্বোহাইড্রেটটা আমাদের যে সিস্টেম, আমরা যে বেঁচে থাকার যে অ্যাকচুয়ালি আমাদের যে রসদটা দরকার, সেটা কিন্তু আমাদের নিজস্বতা একটা, মানে দিনের পর দিন এটা ডেভেলপ হয়েছে। আমরা সাধারণত কার্বোহাইড্রেটও কিছুটা আমাদের দরকার, প্রোটিনও দরকার, ফ্যাটও দরকার। আবার এক্সট্রিমোদের ওই কার্বোহাইড্রেটটা হলে ওরা হয়তো সেটা প্রবলেম হয়ে যাবে, ওরা হয়তো থাকতে পারবে না। অতএব ওদের জেনেটিক্যালি তারা সেইভাবেই তৈরি। অতএব আমাদের এই যে খাবার অভ্যাস, এটা থেকেই প্রথম যে প্রবলেমটা আমাদের হয়, যে আহ, যে আমরা যে এই একটু আগেই ইনি বলছিলেন, যে ভানুদা বলছিলেন যে আহ, ওই যে যে জিনিসগুলো আমরা সাধারণত আহ, এই ডাইভার্স সিস্টেম, মানে আমরা তো জেনেটিক্যালি বিভিন্ন মেডিসিন এইগুলো যে খাই, এবং বিভিন্ন নিউজ পেপার বা টেলিভিশন, এইটা থেকেই আমরা অনেক পরিচালিত হই। এটার ব্যাড এফেক্টটা দেখুন, যে তেল, আহ, এই তেলটা আমরা অ্যাকচুয়ালি কি কোনটা ভালো তেল, এটা আমরা কখন ঠিক করি? আমরা ঠিক করি বিভিন্ন ধরনের ইনফরমেশন থেকে, সেটা নিউজ পেপার থেকে হোক বা টেলিভিশন থেকে হোক, যেখান থেকে হোক। এবং আমরা দেখি কি তেল আমাদের বোধহয় সব থেকে সেই রিফাইন্ড অয়েল, যে অয়েলটা আমরা দিনের পর দিন খেয়ে যাচ্ছি, সেটা বোধহয় ভালো। আপনি একবার ভেবে দেখুন, আমাদের পূর্বপুরুষে দিনের পর মানে যুগের পর যুগ তারা সর্ষের তেল খেয়ে আসছে, তাদের পক্ষে সর্ষের তেল হেলদি। কারণ সর্ষের তেলের মধ্যে, মাস্টার্ড অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে।
এই দুটো ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য প্রচন্ড উপকারী। এবং এর যে 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 জন্য পাঞ্চেন্ট যে টেস্টের জন্য, যেটা ঝাঁজের জন্য বিদেশিরা বাইরের লোকজন খেতে পারে না, সেটাতে কিন্তু আমরা অভ্যস্ত। এখন আমরা অভ্যস্ত একটা ভালো তেল, সেইটা ছেড়ে দিয়ে আমরা হঠাৎ রিফাইন্ড অয়েল খেতে শুরু করলাম। আপনি চিন্তা করুন রিফাইন্ড অয়েলের মধ্যে কি আছে, আপনি যদি খুব ভালোভাবে চিন্তা করে দেখেন যে এর বেশিরভাগ অয়েলে থাকে যেটা ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের যে কম্পোজিশন, যে রেশিও থাকার দরকার, সেই রেশিওটা ঠিক থাকে না। অথচ আমরা বিভিন্ন ধরনের মিডিয়ার মানে প্রচার বা যা কিছুই হোক না কেন, যে কারণেই হোক না কেন, সেইটাতে এসে আমরা ভাবি কি যে আমাদের ওই রিফাইন্ড তেলটা খেলেই বোধহয় সব থেকে ভালো। কিন্তু আমরা কিন্তু জেনেটিক্যালি মাস্টার্ড অয়েলের জন্যই আমাদের বেশ ভালোই সহ্য হয়, আমাদের কোনো অসুবিধা নেই। বাইরে গিয়ে আপনি যখনই দেখবেন তখন হচ্ছে শেলফে লেখা থাকে যে নট অনলি ফর এক্সটার্নাল ইউজ, এই মাস্টার্ড অয়েল বিদেশিরা যেটা যারা করে সেটা হচ্ছে অনলি ফর এক্সটার্নাল ইউজ, মানে আপনি গায়ে মাখতে পারেন, আপনি খেতে পারেন না। তো এই জিনিসটা যে ওদের ওদের জন্য হয়তো সেটাই সঠিক, কারণ ওদের ওই ওই যে টেস্টটা, ওদের হচ্ছে এই যে ঝাঁজটা, সেটা ওরা সহ্য করতে পারে না হয়তো, বা সেটা তাদের হয়তো শরীরে কোনো প্রবলেম হয়, অথবা ইউরিক অ্যাসিড বলে একটা অ্যাসিড এর মধ্যে অল্প একটু থাকে, যেটার জন্য অনেকে বলে যে সরষের তেল খাওয়া ঠিক নয়। কিন্তু আমরা যুগের পর যুগ যেটা যদি স্টাডি করি তাহলে দেখি যে আমাদের সরষের তেল যথেষ্ট ভালো এবং খাওয়া যায়। তো রান্নাঘরের যে আপনি বললেন না যে খাবার এই যে ফার্স্ট জিনিস আমাদের যেটা দেখা দরকার, যে অয়েল দিনের পর দিন আমরা খেয়ে যাচ্ছি, অথচ আমরা হয়তো বা ভুল অয়েল খাচ্ছি। আমি তো বলবো যে আমাদের ওই তেল যেটা আমরা খেতাম সেটাই খান, বরঞ্চ একটু কমিয়ে দিন। কারণ আমরা এক সময় যে পরিমাণ সবকিছু জিনিস খেতাম, যে পরিমাণ কাজ করতাম, যে পরিমাণ দৌড়দৌড়ি করতাম, এখন বাড়ি জাস্ট হচ্ছে গ্যারেজে নামলেই আপনার গাড়ি, সবকিছুই আছে, কাজকর্ম কমে গেছে। অবভিয়াসলি আমাদের কিছুটা তো অভ্যেস বদলাতেই হবে, কোয়ান্টিটি কমাতে হবে। কিন্তু যে জিনিসগুলো আমরা খেতাম, যদি আপনার যে হোয়াইট অয়েল খেতে হয়, অবশ্যই এই তেলগুলো যে খারাপ সেটা বলা যায় না। তাহলে একটা টার্ম আছে, একটা অয়েল আছে, সেটা হচ্ছে তাকে বলা হয় ভার্জিন অয়েল, যে জিনিসটা রিফাইন্ড নয়। আপনারা একটু যদি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা যদি দেখেন, তাহলে গুগলে গিয়ে টাইপ করুন, দেখুন যে ভার্জিন সানফ্লাওয়ার অয়েল, এটা কিন্তু পাওয়া যায় এবং সেই তেল কিন্তু অনেক উপকারী দেন আপনার রিফাইন্ড যে সানফ্লাওয়ার অয়েলটা আমরা পাই। অতএব আমরা হচ্ছে যে ইনফরমেশন গুলো সাধারণত আমরা মিডিয়ার থ্রু দিয়ে বা অ্যাড এর থ্রু দিয়ে পাই, সেটাকে আমাদের একটু যাচাই করে খাওয়া উচিত। আপনি যদি খেতেই হয়, আপনার হচ্ছে হোয়াইট অয়েল খান, কোনো অসুবিধা নেই। আপনার যদি কোনো ডিজিজ হয়ে থাকে বা হার্টের কোনো প্রবলেম থাকে, মনে হয় ডাক্তারবাবু বলেন যে মাস্টার্ড অয়েল খাবেন না, খাওয়া উচিত নয়, আপনি খান হোয়াইট অয়েল। কিন্তু ওই যে ভার্জিন সানফ্লাওয়ার অয়েল, ভার্জিন হচ্ছে যে যে যা যা খেতে বলে, সেই সিসেম অয়েল, যা কিছুই খান না কেন, সেইগুলো কিন্তু ওই কম্পোজিশন, যার জন্য আপনারা দেখে থাকবেন যে ভার্জিন অলিভ অয়েল বলে একটা অলিভ অয়েল পাওয়া যায়, যেটাকে আমরা স্যালাডের সঙ্গে খেয়ে থাকি। সেই অয়েলগুলো কিন্তু সব থেকে ভালো। ওইটার কিন্তু অলিভ অয়েল যেহেতু মানে সারা বিশ্বে বহুল পরিচিত, তার কিন্তু বেশি রিফাইন্ড হয় না। রিফাইন্ড অলিভ অয়েল সাধারণত কেউ ওই লেভেলে দিয়ে বিক্রি করে না। কিন্তু আমরা যে অয়েলগুলো আমরা খাই সেগুলোর এই অবস্থা। আপনি যদি আরো একটু চিন্তা করেন যে কিভাবে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ হচ্ছে এবং তার মধ্যে আমরা বিপদে পড়ছি, আপনি যদি আপনারা কিছুদিন আগেই শুনেছেন যে যে আয়রন আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি যে নিয়ার অ্যাবাউট মানে 80% গ্রামের মানুষদের আয়রন ডেফিসিয়েন্সি, বিশেষ করে মায়েদের। এবং তার মধ্যে মানে কিছু কিছু জায়গা আছে যেখানে 53% সেগুলোকে ভালো বলা হয়, এবং যেখানে 83% সেখানে অ্যাকিউট আয়রন ডেফিসিয়েন্সি এটাকে ধরা হয়। এবং সেই জায়গাগুলোতে যে রাইস, যেটা চাল আমরা সাধারণত ভাত খাই, সেই ভাতটার সঙ্গে আয়রনটা মিশিয়ে খাওয়ানো হচ্ছে এখন। মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে দিয়ে সেটাকে মানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে, এবং সাধারণত মানুষজনকে বলা হচ্ছে যে ওই ভাতটা খান ভালো। কি জন্যে? কারণ আমাদের আয়রন ডেফিসিয়েন্সি। আমরা দেখুন একটা প্রসেসের চক্রটা দেখুন কিভাবে কাজ করছে। চালের মধ্যে যেখানে আয়রন একটু হলেও থাকে, সেটা হচ্ছে উপরের ব্রাউন লেয়ারটা, উপরের যে যে ব্রাউন রাইস আমরা বলি, সেই যে লেয়ারটা ছিল, সেই ব্রাউন ওই লেয়ারটাতেই কিন্তু কিছু মাত্র হলে আয়রনটা থাকে, কিছুটা। সেইটা আমরা প্রথমে পলিশ করে বাদ দিলাম, আমরা সাদা ধবধবে চাল খাওয়া অভ্যস্ত হয়ে গেলাম। অভ্যস্ত হতে হতে আস্তে আস্তে দেখছি যে আমাদের আয়রন খাওয়াটা একদম আমরা ছেড়ে দিয়েছি। আয়রনটা আমাদের সাধারণত, কারণ আমরা ভাত বা রুটি এটা বেশি খেতাম,
ভাত, আমরা সাধারণত বাঙালিরা ভাত খেতাম, ভাত খেয়ে আমাদের সাধারণত আয়রনটা একদম পুরো জলাঞ্জলি গেল। এটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকতো, সেটা না খেয়ে আমরা এখন আয়রন ফর্টিফাইড রাইস খাচ্ছি। এরপরে আরেকটা বিপদ দেখুন, এটা তো তো আমরা বিপদে পড়ছি, তার আরেকটা হচ্ছে রান্নাঘরে আমরা কি কি চেঞ্জ করেছি দেখুন। কড়াই, যে কড়াতে আপনি তরকারি রান্না করতেন, সেটা কিসের ছিল? সেটা ছিল আয়রন। সেই আয়রনের যে কড়াইটা যেটাতে আমরা রান্না করতাম, সেটাকেও আমরা বিদেয় করেছি। তার থেকে আনলাম কি অ্যালুমিনিয়ামের কড়াই। এই অ্যালুমিনিয়ামের কড়াই আনার ফলে কি হলো, আপনার বডিতে কিছু মাত্র হলে অ্যালুমিনিয়াম ঢুকতে শুরু করলো। একটা বাচ্চার শরীরে যদি অ্যালুমিনিয়াম ওই টাইনি লেভেলে, যেটাকে আমরা ন্যানো টেকনোলজি বলি, এই ন্যানো লেভেলে যদি অ্যালুমিনিয়াম ঢুকতে থাকে, তাহলে আপনারা এক্ষুনি একটু নেটে সার্চ করে দেখুন যে ব্যাড এফেক্ট অফ অর দি ইল এফেক্ট অফ অ্যালুমিনিয়াম ইন আওয়ার বডি। এটা মস্তিষ্কে, মাথায় বা আমাদের যে ব্রেন, সেটার ডেভেলপমেন্টের ডেফিসিয়েন্সি তৈরি করে। অতএব আমরা একটা তো যে জিনিসটা বাদ দিলাম, সেটা হচ্ছে আয়রন, যেটা আমাদের বডিতে কাজে লাগে, সেটাকে ছেড়ে দিলাম। কারণ তরকারির কালো রঙের হয়, খারাপ হয়, অনেকের হয়তো খেতে খারাপ লাগে, সেই সবের জন্য বিদেয় করলাম। তার জন্য আমাদের একটা আর্টিফিশিয়াল আয়রন যুক্ত এখন চাল খেতে হচ্ছে। সেটা তো একটা গেল। আর প্লাস আমরা একটা ক্ষতিকারক জিনিস, যা যে অ্যালুমিনিয়াম, সেটা আমাদের বডিতে মধ্যে আমাদের বাচ্চাদের খাওয়াতে শুরু করলাম। এটাতে কি হলো, আমাদের আস্তে আস্তে আয়রনের ডেফিসিয়েন্সি তৈরি হলো। এখন আমরা আয়রন ট্যাবলেট খেতে শুরু করলাম, যেটা যেটা উদয় ভানুবাবু বসে খুব ভালোভাবেই এক্সপ্লেন করেছিলেন, যে যে ওই যে মেডিসিন মেডিসিন যে খেতে শুরু করছে আস্তে আস্তে, না ফুডের মতো হয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে ফুডের মতো এরপরে মেডিসিন হয়তো খেতে হবে। আস্তে আস্তে কিন্তু এই দিকেই যাচ্ছে, আয়রন ট্যাবলেট ছাড়া আমাদের চলে না। এর পরেও যদি আপনি আরো অভ্যাসগুলো দেখেন, তাহলে দেখবেন যে আরো কি চেঞ্জ করে। আমরা আমরা সাধারণত খেতাম কিসের? কাচের গ্লাসে, কাচের গ্লাস বা মাটির যেসব হচ্ছে কলসি, সেইগুলো আমরা ইউজ করতাম। ফরচুনেটলি এখনো কিছু কিছু জায়গায় ওই মানে ওই বটলের মতো মাটির জিনিস পাওয়া যাচ্ছে, সেটা খুব ভালো জিনিস। এই মাটির কলসি মানে কি, আপনারা জানেন যে চাষবাসের ক্ষেত্রে মাটিকে আগে, মিনারেল যদি ঠিক না থাকে, সেই সেই জায়গায় যে সবজি টবজি হয় বা যে গ্রোথ হয়, যেটার জন্য অর্গানিক আমরা বলি পেস্টিসাইড দেওয়া ফ্রুট বা ভেজিটেবলের মধ্যে অতটা বেশি মানে ভিটামিন টিটামিন এগুলো কম থাকে, সেই জিনিসটা আপনি যদি জল খাওয়ার সময় জলের মধ্যে না থাকে, যেটাকে আমরা অনেক সময় ফিল্টার করে বাদ দিয়ে দিচ্ছি। আপনি চিন্তা করুন তো, আপনার রান্নাঘরে যে ফিল্টার আছে, ম্যাক্সিমাম মানুষের ঘরে এখন যে ফিল্টার আছে, সেটা হচ্ছে আরও সিস্টেম। সেই আরও সিস্টেমের মধ্যে আপনি সব প্রায় ম্যাক্সিমাম মিনারেল গুলো বাদ দিয়ে দিচ্ছেন। এই জলটা ছিল আমাদের মিনারেলস বা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে মিনারেলস ডেফিসিয়েন্সি হওয়ার কথা, সেইটা প্রোটেক্ট করার জন্য। মিনারেলস এর একটা প্রচন্ড বড় ভূমিকা আছে আমাদের শরীরে। বিভিন্ন এনজাইম গুলো না হলে কাজ করবে না, সেটা কোএনজাইম লাগে, সেই জিনিসটা না হলে কাজই করবে না। অতএব সেটা কিন্তু আমরা জলের মধ্যে যেটা পেতাম, সেটা বন্ধ হয়ে গেল। আমরা সেই জায়গায় কাচের ওই ওই তো একটা তো ফিল্টার করা ইউজ করলাম জল খাওয়া, প্লাস হচ্ছে কাচের গ্লাস বা মাটির সবকিছু বাদ দিয়ে আমরা প্লাস্টিক শুরু করলাম। আপনারা কিছুদিন আগে আশ্চর্য হবেন এটা শুনলে, মানে আমিও সেটা হঠাৎ করে শকড হয়েছিলাম, যে এখন ইতালিতে একটা ইউনিভার্সিটিতে তারা, আমরা এখানে কিছুদিন আগেও অব্দি আমি ক্যালকাটার জলও টেস্ট করেছি, সেখানেও মাইক্রোপ্লাস্টিক পেয়েছিলাম। সেখানে ভেবেছিলাম জল খাওয়া সেখানে হয়তো চেঞ্জ করা যাবে, কতদূর আর পৌঁছেছে, খাবারের মধ্যে মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে, একটু সাবধান হতে হবে। এখন দেখছি যে মাতৃদুগ্ধের মধ্যে, তার মধ্যেও এই মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে ইতালিতে, ইতালির মতো জায়গায়, চিন্তা করুন। সেটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে পড়ে, এবং সেখানে সেখানে মায়ের দুধের মধ্যে আপনি পাচ্ছেন কি মাইক্রোপ্লাস্টিক। যে বাচ্চাটা, যে শিশু 2 দিন বয়স, সেও ওই মাইক্রোপ্লাস্টিক খাচ্ছে। ভাবুন একবার, যে প্লাস্টিক আমাদের রান্নাঘরে ঢুকে পড়েছে, এবং প্রত্যেকটা জিনিসেই প্লাস্টিক। সেই প্লাস্টিকটা তো আগে যে কাচের গ্লাসটা, সেগুলো আমরা ইউজ বন্ধ করে দিলাম, প্লাস্টিকের বটল খুব সহজে আমরা ইউজ করতে পারি, ভাঙে না, অনেক সুবিধা আমি যা জানি, বুঝতে পারি। সেইটা থেকে কিন্তু দিনের পর দিন ওই যে একটু একটু করে ওখানে লিচিং হচ্ছে, যেগুলো আমরা বিসফেনল এ বলি, বিসফেনল বি বলি, বা যে পলিমার, যেগুলো আমাদের ওই যে বললাম বডিতে থাকারই কথা না, দিনের পর দিন যে লিচিং হয়ে যাচ্ছে, তাতে যে আমাদের কি ক্ষতি হচ্ছে, সেটা আপনি ভাবতে পারবেন না। যে যত যে ক্যান্সার বা যা কিছু রোগের স্নায়ুর দুর্বলতা, এইসব জিনিসগুলো আমাদের দিনের পর দিন, মানে আমরা
তার একটা আঁতুড় ঘরে তৈরি হচ্ছে আমাদের শরীর। তো এই এই জিনিসগুলো রান্নাঘরের যদি প্র্যাকটিস কিছুটা কিছুটা, আমি একদিনে চেঞ্জ করতে বলছি না। জল যেটা আগে আমরা যে ক্যান্ডেল ফিল্টার টাইপের জিনিস ইউজ করতাম সেরকম করার চেষ্টা করুন। যদি আরো যদি নিতেই হয় তাহলে অ্যাটলিস্ট সেইটাকে মাটির কোনো পাত্রে রেখে, কেন এই যে মাটির মধ্যে থেকে মিনারেলস অনেক সময় জলের মধ্যে লিকিং হয়, সেখান থেকে অনেকটা মিনারেলস আমরা পেতে পারি। আমরা সেফটির জন্য অবশ্যই অনেকে বলবেন যে আমরা সেফ ওয়াটার কোথা থেকে পাবো, মাইক্রো অর্গানিজম বা এইসবের ভর্তি আমাদের যে সাপ্লাই ওয়াটার, সেখান থেকে সেফটির জন্য করতেই হয়, সেটাকে একটু মাটির পাত্রে রেখে দেওয়ার চেষ্টা করুন। সেই জলটা পারলে সেটা খান, এবং তাতে অনেকটা মিনারেলস এর ঘাটতি আপনাদের পূরণ হবে, যে জিনিসটা আমাদের জলের মধ্যে দিনের পর দিন আসার কথা ছিল। আরো যে জিনিসগুলো দেখুন, আমরা হচ্ছে মানে অনেক সময় ভাবি যে তেল কম খেতে হবে, তার জন্য একদম তেল ছাড়া ফ্রাই করে খাবো। তেল ছাড়া ফ্রাই করার টেকনোলজিটা টেকনোলজিটা ভাবতে পারেন, সেখানে একটা ননস্টিক ফ্রাইং প্যান ইউজ করি। সেই ননস্টিক ফ্রাই প্যানটা অ্যাকচুয়ালি কি, উপরে একটা আহ, সোজা বাংলা ভাষায় বলতে গেলে প্লাস্টিকের কোটিং, এর বৈজ্ঞানিক নাম আছে, সেই দিকে আমি যাচ্ছি না। একটা যেটা হিট যেটা করতে পারে টেফলন, সেই টেফলনটা তো সব বেশিরভাগ কোম্পানি দেয় না, বা তারা যেগুলো দেয় সেই জিনিসগুলো কিন্তু প্রচন্ড ক্ষতিকারক। কারণ ওইগুলোর যে ভেপার, সব থেকে বড় কথা যে আমাদের বাড়ির যার স্বাস্থ্য সব সব থেকে ভালো থাকার কথা, কার স্বাস্থ্য? মায়ের স্বাস্থ্য, আর হচ্ছে সন্তান যে বাচ্চার স্বাস্থ্য। এই দুটো ঠিক থাকলে আমরা দেখবেন অনেক সময় নিজেরাও শান্তিতে থাকি, নিজেরা নিশ্চিন্তে থাকবো। তাহলে আমাদের তো চেষ্টা, বাইরে দৌড়দৌড়ি করছি কেন? এই দুজনের স্বাস্থ্য মেনটেন থাকলে আমরা অনেক নিশ্চিন্তে বাইরের কাজ করতে পারবো। এই দুটো জিনিসই কম্প্রোমাইজ হচ্ছে। এই যে যে প্লাস্টিক ওই ফ্রাইং প্যানের উপরে আছে, সেটার থেকে যে ভেপার হয়, সেটা প্রথম যার নাকে যায় সেই আমাদের বাড়ির স্বাস্থ্য মানে রক্ষা কর্ত্রী। আমি বলবো যে তার হাতেই আমাদের স্বাস্থ্যের চাবিকাঠি। তার স্বাস্থ্যটাই যদি নষ্ট হয়ে যায়, তারই যদি অ্যাজমা হয়, তার যদি লাংসটা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আপনি শান্তিতে থাকবেন কি করে? দিন রাত দৌড়তে হবে শুধু তাদের পিছনে। অতএব আমাদের যদি শান্তিতে থাকতে হয়, তাদের স্বাস্থ্য ঠিক থাকতে হবে, তাদের ওই যে আয়রন ডেফিসিয়েন্সি সেটা কমাতে হবে। কারণ ওই যে আয়রন করাই, তাদের প্লাস্টিকটা যত পারি এখানে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর অ্যালুমিনিয়ামের এটা তো একদমই উচিত নয়। আর ওই ফ্রাইং প্যান সেটাও চেঞ্জ করা উচিত। জলের যে যে জিনিসটা সেটাও চেঞ্জ করা উচিত। এখন অনেক সময় হয় কি, দেখুন মাইক্রো অর্গানিজমের জন্য আমরা আরো ওয়াটার বা যেসব ফিল্টার আমরা সাধারণত বাড়িতে ইউজ করে থাকি, অনেকের বাড়িতেই আছে, সেখান থেকে যে জলটা আছে সেখানে আমরা তরকারির মধ্যে দিই, রান্না করার জন্য ইউজ করি। কেন আমি জানি না, কারণ ওইটা ইউজ করা হয় যে মিনারেলস যদি না থাকে জলের মধ্যে, আপনি যেটা ডাইরেক্ট খেতে পাচ্ছেন না সেটুকু ঠিক আছে, আপনি যে রান্না করছেন তার মধ্যে অ্যাটলিস্ট ঝোল তরকারি যা কিছু করেন ডালের মধ্যে দিয়ে ওই জলটাই ইউজ করুন, যেটা হচ্ছে সাপ্লাই ওয়াটার। তার মধ্যে যা মিনারেলস আছে অ্যাটলিস্ট আপনার খাবারের মধ্যে ঝোল যখন খাচ্ছেন তখন অ্যাটলিস্ট যাক। সেটাও যদি আপনি ওই মানে আরো ওয়াটার বা যে জিনিসগুলো যেসব মানে প্রসেস ফিল্ট্রেশন এখন আধুনিক তৈরি হয়েছে, যেটাকে বলে বয়েলড ওয়াটারের মতো মানে আপনার জল পাওয়া যাবে, সেই ওয়াটার দিয়ে যদি আপনি তরকারিও রান্না করেন তার মধ্যে মিনারেলস থাকবে কি করে? আপনারা জানেন ডিস্টিল ওয়াটার, অনেকেই এখানে আছেন ডিস্টিল ওয়াটারের কম্পোজিশন জানেন। ডিস্টিল ওয়াটার মানে কি, আপনার ভেপারাইজ জলটা আগে ভেপারাইজ হয়, তার সঙ্গে কিন্তু কোনোদিন মিনারেলস বা সল্ট ভেপারাইজ হয় না, সেটা বাষ্পীভূত হয়ে উপরে ওঠে না। সেই ডিস্টিল ওয়াটার যখন আবার জমে যায় তখন সেটা জল তৈরি হয়, সেখানে একদম মিনারেলস এর কোনো ব্যাপার নেই। আমাদের জল খাওয়ার উদ্দেশ্যে কি শুধুমাত্র আমাদের ফ্লুইডটা ভিতরে যাবে? H2O না, জল খাওয়ার উদ্দেশ্যে কিন্তু মিনারেলস খাওয়া। এবং সেই একই যদি কেউ ক্লেম করে কোনো কোম্পানি যে আমরা আপনাদের এমন জলের ট্রিটমেন্ট দিচ্ছি, যেমন মেশিন দিচ্ছি যেখানে আপনাদের বয়েলিং যে হয় বয়েলিং ওয়াটারের সমান আপনি পাবেন, পিওরিটি পাবেন, তাহলে আপনি তার দিকে যাবেন না কি অরিজিনাল যেগুলো আমাদের আগে ছিল সেই দিকে যাবেন? অতএব আমি রিকোয়েস্ট করব ইমিডিয়েট, আপনারা যদি জল খাবার জলটা যদি ওই আধুনিক ফিল্ট্রেশন সিস্টেমের থেকে খান, অ্যাটলিস্ট ভাত রান্নার সময় বা তরকারি রান্নার সময় কুকিং কাজের জন্য আপনারা একদম ওই জল ইউজ করবেন না, যাতে করে খাবারের যে মধ্য দিয়ে যে জল আমাদের যে ডাল এবং ঝোল সেটার মধ্যে যে জল যাচ্ছে সেটার মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমরা মিনারেলস যা দরকার সেটা কিছু হলেও আমাদের মধ্যে যাতে যায় সেই চেষ্টাটা করুন।